সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হলো প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সমূহ। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমরা যারা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিং যে কনসেপ্ট আছে বিভিন্নভাবে, যেমন আমরা অ্যাকাউন্টিংয়ে দুই ধরনের হিসাব করে থাকি, একটা হলো বকেয়া ভিত্তিক, একটা হলো নগদ ভিত্তিক। তো সেই হিসাবে বকেয়া ভিত্তিক হিসাবের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ আমরা জানি যে ব্যবসা পরিচালনা করতে হলে আমাদের বাকিতে পণ্য ক্রয় করতে হয় বা বিক্রি করতে হয় এরকম। তো বাকি যেই পণ্য বিক্রি করি আমরা, অর্থাৎ প্রাপ্য বলতে আমি টাকাটা পাবো কিভাবে, আমি ব্যবসায়ে আমি আরেকটা পক্ষের কাছ থেকে অর্থ পেতে পারি বা অর্থ পাওনা হই, সেই বিষয়গুলোই আমরা আজকে এই অধ্যায়ের মাধ্যমে তুলে ধরব। কেমন? তোমরা এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে প্রাপ্য হিসাবের সমূহ বা প্রাপ্য সমূহ বা রিসিভেবলস। কেমন? আমরা একটু বলি যে আমি বলেছি প্রাপ্য বলতে আমি কি বুঝি। প্রাপ্য বলতে রিসিভেবল বলি, সেটা হলো আমি যদি কারো কাছ থেকে কোনো অর্থ পেয়ে থাকি ব্যবসায়িক পারপাসে। তো একটা কথা মনে রাখবা, আমি যদি কোনো পক্ষ থেকে ব্যবসায়িক পারপাসে কোনো পক্ষ থেকে আমি যদি টাকা পেয়ে থাকি, সেটা আমি কিভাবে পেতে পারি, কি কারণে পেতে পারি, আমাকে সেটা আগে খেয়াল রাখতে হবে। আমি কয়েকটা কারণে টাকা পেতে পারি। আমি টাকা প্রাপ্য হই বা পাওনা হই কারণ আমি যদি কাউকে সুবিধা দেই, বা আমি সুবিধা না দিলেও আমি যদি কারো কাছে পণ্য বিক্রি করি, তাহলে আমি অপরপক্ষের কাছে আমি টাকা পাওনা হই। এটাই হলো অ্যাকাউন্টিংয়ের প্রাপ্য হিসাবের প্রাপ্যর যে কনসেপ্ট বলি বা রিসিভেবলের যে কনসেপ্ট, সেটা। তো প্রাপ্য সমূহের মধ্যে যেটা আছে সেটা হলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে প্রাপ্য ব্যবসায়ী প্রাপ্য সমূহ, ট্রেড রিসিভেবল। ট্রেড মানে বাণিজ্য, ট্রেড মানে ব্যবসা। কেমন? আরেকটা হলো অব্যবসায়ী প্রাপ্য সমূহ, যেটাকে নন ট্রেড রিসিভেবল বলা হয়। কেমন? তো ট্রেড রিসিভেবল একটা, আরেকটা হলো নন ট্রেড রিসিভেবল। তো আমরা যদি বলি যে নন ট্রেড রিসিভেবলগুলো আবার কি, কেমন? নন ট্রেড রিসিভেবল হলো যেগুলা ব্যবসার মাধ্যমে হয় না, বা এগুলা যদি ব্যবসায়ী যদি অন্য কোথাও তার টাকা বিনিয়োগ করে বা এরকম ধরো কারো অন্য কোনো পক্ষ থেকে পাওনা হয়, যেটা নাকি তার বাণিজ্যের সাথে যুক্ত না, সেটা আমি উল্লেখ করে দিব তোমাদেরকে। কেমন? সেখানে আমরা কয়েকটা ভাগ লিখব আমি একটু পরে। তো ট্রেড রিসিভেবল হলো ব্যবসার পারপাসে বা ব্যবসার খাতিরে বা পণ্য বা সেবা প্রদানের বিনিময়ে যে অর্থ পাওনা হয়, সেটাকে বলা হয় ব্যবসায়ী প্রাপ্যসমূহ বা ট্রেড রিসিভেবল। ঠিক আছে? আচ্ছা, তো এই মনে রাখতে হবে যে একজন ব্যবসায়ী যদি কারো কাছে অর্থ পাওনা হয়, সেটাই হলো অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি টাকা পাওনা হয়, সেটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব সমূহ বা প্রাপ্য হিসাব। প্রাপ্য মানে আমি গ্রহণ করব, আমি পাবো। মনে রাখবা প্রাপ্য এবং প্রাপ্ত দুটার মধ্যে তফাৎ আছে। প্রাপ্য হলো, রিসিভেবল হলো আমি গ্রহণ করব, প্রাপ্ত হলো যেটা আমি পেয়ে গেছি। তো অ্যাকাউন্ট রিসিভেবল এখানে যেটা দেওয়া আছে তোমরা দেখো, প্রাপ্য সমূহ হলো অ্যাকাউন্ট রিসিভেবল হলো আমি যেন কোনো ব্যক্তির কাছ থেকে টাকাটা গ্রহণ করে থাকি। তো আমি কিভাবে এটা হয় দেখো, আমি কারো কাছ থেকে কিভাবে টাকাটা পেতে পারি, আমি দুইভাবে পেতে পারি স্বাভাবিকভাবে। যদি পণ্য বিক্রয় বাকিতে, আমি যদি পণ্য বাকিতে বিক্রয় করি, তাহলে আমি কারো কাছে অর্থ প্রাপ্য হই। এছাড়া আমি যদি কোনো সেবা প্রদান করি, আমি যদি বাকিতে কোনো সেবা প্রদান করি, তাহলে সেটা হবে প্রাপ্য হিসাবের মধ্যে আসবে। কিভাবে? মনে করো যে সমস্ত প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান, যেমন লন্ড্রি শপ আছে, হাসপাতাল আছে, তারপরে হোটেল আছে, এরকম সেলুন আছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলা
হলো সেবামূলক প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠান যদি কোনো সেবা দেয় বিনিময়ে অর্থ না নিয়ে পরবর্তীতে টাকাটা পাওয়ার প্রতিশ্রুতিতে, তাহলে সেটা হবে প্রাপ্য হিসাব, তাহলে সেবায়। আরেকটা হলো যদি বাকিতে পণ্য বিক্রি করা হয় তাহলে সেটাও একটা সেবায়। তো সেটা হলো প্রাপ্য হিসাব। অর্থাৎ প্রাপ্য হলো কিভাবে আসবে আমার কাছে, প্রাপ্য হলো কোনো ব্যক্তির কাছে আমি অর্থ পাবো, আমি এই অর্থটা কোনো ব্যক্তির কাছে আমি গ্রহণ করব, কোনো ব্যক্তি থেকে গ্রহণ করব। সেবাটাও আমি কোনো ব্যক্তিকে দিলাম। কেমন? আমি যদি কোনো ব্যক্তিকে সেবা প্রদান করি অথবা যদি আমি কোনো ব্যক্তির কাছে পণ্য বিক্রয় করি তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল হবে বা প্রাপ্য হিসাব হবে। আরেকটা বলছে নোট রিসিভেবলটা আসলে কি। নোট রিসিভেবলটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। নোট রিসিভেবলটা হলো যে অনেক সময় পণ্য বাকিতে বিক্রি করা হয় বা বাকিতে সেবা প্রদান করা হয়। সেবা প্রদান করলে তখন বিক্রেতাকে ক্রেতাপক্ষ একটা বিল প্রদান করে। যেমন এটা হলো যে যদি আমরা বলি বাকিতে সেবা বা বিক্রয় করলে, বিক্রয় যদি করে, বাকিতে সেবা বা বিক্রয় করা হলে যদি ক্রেতার নিকট থেকে যে বিল গ্রহণ করা হয়, অর্থাৎ আমি একজন বিক্রেতা, আমি যদি পণ্য বিক্রি করি, বিক্রি করার পরে আমি যার কাছে পণ্যটা বিক্রি করলাম সে আমাকে একটি বিল প্রদান করলো যে আপনি বিলটা নিয়ে যান, আপনি বিলটা নিয়ে একটা নির্দিষ্ট সময়, সেটা 1 মাস থাকবে বা 2 মাস থাকবে, ধরো এটার একটা মেয়াদ থাকবে, মনে করো মেয়াদ থাকবে, এটাকে বলা হয় মেয়াদি। কেমন? মেয়াদি। তো এটার মধ্যে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, এই প্রাপ্য হিসাবের মধ্যে কখনো কোনো সুদ হয় না, কারণ প্রাপ্য হিসাবের সুদ হয় না। কিন্তু মনে রাখবা যে বাকিতে যদি সেবা প্রদান করা হয় তাহলে এই যদি কোনো বিল পাওয়া যায়, কোনো বিল গ্রহণ করা হয়, তাহলে ওই বিলটা একটা নির্দিষ্ট বিক্রেতা একটা নির্দিষ্ট মেয়াদে এই বিলটা ব্যাংকে জমা রাখবে, জমা রেখে সে ভাঙাবে। এখন সে যদি যতদিন পর্যন্ত সে অপেক্ষা করবে এই বিলের টাকার জন্য, ততদিনের জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাবে। সেটা আমি তোমাদেরকে আশা করি দেখিয়ে দিব পরবর্তীতে। তো আমরা এই গেল এটা। এবার তাহলে আমরা ব্যবসায়ী প্রাপ্য হিসাবের মধ্যে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হলো, একটা হলো প্রাপ্য হিসাব, আরেকটা হলো প্রাপ্য নোট। প্রাপ্য হিসাব হলো কোনো ব্যক্তির নিকট থেকে যদি আমি পাওনা হই সেবা প্রদানের বিনিময়ে এটা, আর এটাও কোনো ব্যক্তির কাছে আমি পাবো, কিন্তু ব্যক্তির কাছে পেলেও ব্যক্তি যখন আমাকে নোট দিয়ে দিবে তখন আমি ব্যক্তির হিসাবের থেকে আমি নোটটাকেই গুরুত্ব দিব। কেমন? তো আমরা প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট সম্পর্কে ধারণা নিলাম। তাহলে অব্যবসায়ী প্রাপ্য হিসাব কি? মনে রাখবা, একজন ব্যবসায়ী তার ব্যবসা বহির্ভূত বা ব্যবসার বাইরে যদি কোনো সে আয় করে এবং সে আয়টা যদি সে হাতে না পায় পর্যন্ত, সেটা হবে অন্যান্য প্রাপ্য আয়, অব্যবসায়ী। যেমন একজন ব্যবসায়ী যদি সে কোথাও টাকা, যেমন হতে পারে বিনিয়োগের সুদ, সে কোথাও তার কিছু অর্থ বিনিয়োগ করলো, সে অর্থটা যদি সে বিনিয়োগের সুদ পায় তাহলে সেটা তার অব্যবসায়ী। এছাড়া যদি সে লভ্যাংশ যদি প্রাপ্য হয় কারো কাছ থেকে, তাহলে সেটাও একটা কি অব্যবসায়ী প্রাপ্য সমূহ। অর্থাৎ অব্যবসায়ী প্রাপ্য সমূহ হলো এই টাকাগুলা সে তার প্রতিষ্ঠানের বাইরে বিনিয়োগ করে বা প্রতিষ্ঠানে বাইরের থেকে সে টাকাগুলা আর্ন করলো এবং সে টাকাটা প্রাপ্য হইল। তার মানে তার প্রতিষ্ঠানের টাকাই সে কোথাও বিনিয়োগ করলো বা কোথাও শেয়ার কিনলো, হ্যাঁ, বা এরকম যদি কোনো থাকে এরকম। এছাড়া অনাদায়ী অন্যান্য আয় থাকতে পারে, তার অনাদায়ী অন্যান্য যদি কোনো আয় থাকে তাহলে সে এটাকে অব্যবসায়ী প্রাপ্যসমূহের হিসাবভুক্ত করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলাম যে প্রাপ্য সমূহ কি। প্রাপ্য বলতে আমরা কি বুঝি? প্রাপ্য বলতে বুঝি আমি যদি বাকিতে কারো কাছ থেকে
পণ্য বা সেবা যদি বিনিময়ে যদি কিছু পাওনা হয় সেটা হবে প্রাপ্য। এছাড়া প্রাপ্য হিসাবটা আমরা সমগ্র দুই ভাগে ভাগ করি, প্রাপ্যসমূহ এবং ব্যবসায়ী প্রাপ্যসমূহ ট্রেড রিসিভেবল এবং নন ট্রেড রিসিভেবল। তো ট্রেড রিসিভেবলের মধ্যে আমরা আবার দুই ভাগে করতে পারি। ট্রেড মানে কি, অর্থাৎ তার ব্যবসার মধ্যে ব্যবসা কার্যক্রমের মাধ্যমে, তার ব্যবসাটা যদি পরিচালনার মাধ্যমে তার যেই টাকাটা পাওনা হয় সেটাকে বলা হয় যে ট্রেড রিসিভেবল। তার ব্যবসা বহির্ভূত যদি তার কোনো আয় হয় সেটা হবে নন ট্রেড রিসিভেবল। তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা যা করব সেটা হলো যে আমরা চেষ্টা করব যে পরবর্তীতে অ্যাকাউন্ট রিসিভেবলের সম্পর্কে কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা শুরু করব বা আমরা অধ্যায়টা শুরু করব সেই বিষয়টা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। দেখো, যখন আমি হিসাব বিজ্ঞানের মধ্যে আমরা যখনই প্রাপ্য হিসাব নিয়ে আমরা আলোচনা করব, আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে যে অনেকগুলা ট্রানজ্যাকশনের মধ্যে, লেনদেনের মধ্যে প্রাপ্য হিসাব কোনটা হলো প্রাপ্য হিসাব, আমাকে সেটা আগে চিহ্নিত করতে হবে। এই জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রাপ্য হিসাবটা আমাকে শনাক্ত করতে হবে, যেটাকে আমরা বলা হয় যে এক নম্বরে হলো প্রথম যে কাজটা সেটা হলো যে আছে দেওয়া প্রাপ্য হিসাব সমূহের শনাক্তকরণ। আমরা প্রাপ্য হিসাব বা আমরা কিভাবে সেটাকে আমরা শনাক্ত করব, দেখো যেটাকে বলা হয় রিকগনাইজিং অ্যাকাউন্ট রিসিভেবল। কেমন? রিকগনাইজিং অ্যাকাউন্ট রিসিভেবল মানে হলো রিকগনাইজ করা, কাউকে চিহ্নিত করা, তাকে চিনা। যেমন আমি কোনো লেনদেন হলেই সেটাকে আমি সেটাকে বলবো না যে সেটা আমার প্রাপ্য হিসাব, কারণ মনে রাখতে হবে, অর্থাৎ আমি যদি কারো কাছে পণ্য বিক্রি করি বা আমি কাউকে যদি কোনো সেবা প্রদান করি, সেবাটা প্রদান করার আগ মুহূর্ত পর্যন্ত সেটা প্রাপ্য হিসাব হবে না। আমি যদি বলি যে আমি পণ্য বিক্রয় করলাম কিন্তু ক্রেতার নিকট যদি আমি পণ্যটা হস্তান্তর না করি তাহলে সেটা প্রাপ্য হিসাব হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি প্রোডাক্টটা ট্রান্সফার করব তখনই আমি তার কাছে টাকাটা পাওনা হব। তো এই জন্য আমরা যখন নাকি প্রাপ্য হিসাবকে আমরা চিহ্নিত করতে যাব তখন আমরা কিভাবে চিহ্নিত করব। সাপোজ আমার কাছে মনে করো যে একজন কিছু পণ্য ক্রয় করলো আমার কাছ থেকে, ক্রয় করে সে বললো আমি পরে পণ্যটা নিয়ে যাব আপনার কাছ থেকে। তো এখনও সে নেয় নেই, যতক্ষণ পর্যন্ত সে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে প্রাপ্য হিসাব বা তার কাছে আমি টাকা পাবো এই কথা বলতে পারবো না। এই জন্যই বলছে যে শনাক্তকরণের জন্য, যেমন আমরা এক কতে যদি আমরা বলি যেমন ধারে বিক্রয় 10,000 টাকা, অর্থাৎ মনে রাখতে হবে আমরা শনাক্তকরণ পর্যায়ের মধ্যে আমরা সাধারণ যে বিক্রয়ের যে জাবেদাটা সেই বিক্রয় জাবেদাটা আমরা আইডেন্টিফাই করব। তাহলে আমরা এখানে দেখব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে প্রাথমিক স্টেজে আমি চিহ্নিত করলাম যে আমার প্রাপ্য হিসাব ডেবিট, আমার বিক্রয় হিসাব ক্রেডিট, আমি সেটাকে চিহ্নিত করে ফেলতে পারলাম। এরপরে দ্বিতীয় স্টেজে আমি কি করব, দেখো দ্বিতীয় স্টেজে আমি করব ধরো বিক্রয় ফেরত 2,000 টাকা। অর্থাৎ মনে রাখতে হবে আমাকে কিভাবে আমি চিহ্নিত করব। ধরো আমি পণ্যটা বাকিতে বিক্রয় করলাম, ঠিক আছে বিক্রয় করলাম, আমার কাছে যদি ফেরত আসে তাহলে আমি ওই বিক্রয় থেকে কমে যাবে, আবার আমি যদি অন্য কোনো প্রসেস থাকে তাহলে সেটা, অর্থাৎ আমাকে চিহ্নিতকরণ পর্যায়ের মধ্যে রিকগনাইজিংয়ের মধ্যে আমাকে দেখতে হবে যে অরিজিনালি আমার এখানে দেনাদার কত আছে বা আমি কতটুকু বিক্রি করলাম বা কোন ট্রানজ্যাকশনটা আমার বিক্রয়ের পর্যায়ে পড়বে, সেটা হলো এখানে তোমার এই যে দেওয়া আছে। প্রথমে হলো ধারে যদি বিক্রি করে তাহলে সেটা হবে প্রাপ্য হিসাব সমূহের মধ্যে আসবে। দ্বিতীয় হলো প্রাপ্যটা আমি বিক্রিটা যদি আমার কাছ থেকে কোনো ফেরত আসে কোনোভাবে তাহলেও সেটা কি হবে, তাহলে আমরা সেটাকে বিক্রয় ফেরত হিসাব ডেবিট
প্রাপ্য হিসাব ক্রেডিট, ধরো 2000 টাকা আমি এখান থেকে গ্রহণ করলাম। কেমন? এই হলো 2। এরপরে 3 নম্বর পর্যায়ে কি থাকতে পারে দেখো, দেখো এটা হতে পারে প্রাপ্য হিসাবের বিপরীতে অর্থ আদায় 2% বার্তা সাপেক্ষে। একটা কথা মনে রাখবা, যদি আমি বার্তার যে বিষয়টা সেটা কখনো দেখবা দেনাদারে থাকবে, কখনো সেটা পাওনাদারে থাকবে। কেমন? তো মনে রাখবা, আমি যদি কোনো অর্থ গ্রহণ করি ছাড়ের বিনিময়ে, সেটা নগদ বার্তা। কেমন? তো আমি যদি কাউকে ছাড় দেই, সাপোজ ধরো এখানে আমি ধারে বিক্রি করলাম 10,000 টাকা, আমি ধারে বিক্রয় করলাম, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। অর্থাৎ আমি এখানে কি শিখছি, মানে শনাক্তকরণে আমি বলতে আমি কি শিখছি, আমি যেটা শিখছি সেটা হলো যে আমি পণ্যটা ধারে বিক্রি করতে পারবো, ধারে বিক্রয় করার পরে আমার কাছে পণ্যটা ফেরত চলে আসতে পারে, এই একটা স্টেজ থাকতে পারে। এরপরে আমি পণ্যটা যদি বার্তায় টাকাটা গ্রহণ করে ফেলি, সেটা হতে পারে। এর বাইরে তো আর কিছু ঘটবে না। অর্থাৎ আমি পণ্য ক্রয় করব, পণ্য ক্রয় করার পরে আমি কিছু পণ্য আমার কাছে নষ্ট পণ্য, ড্যামেজ ফেরত আসতে পারে, তারপরে আমি তার কাছ থেকে বার্তায় বা কোনো ছাড়ে যদি টাকা গ্রহণ করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা এখানে যেটা দেখলাম, এই যে এখানে আসবে প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এখানে কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকার 2% যদি হয়, তাহলে আমরা দেখতে পারি যে সেটা হলো 8,160 টাকা, আর এটা হলো 7,800, 7,840 টাকা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যখন আমরা রিকগনাইজের যে বিষয়টা, অর্থাৎ রিকগনাইজিং বলতে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করব, সেটা হলো যে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে প্রাপ্য হিসাব সমূহ শনাক্তকরণে আমরা 3টা বিষয়কে এখানে লক্ষ্য করব। একটা বিষয় হলো যে প্রাপ্য হিসাব শনাক্তকরণের মধ্যে প্রথমে হবে বাকিতে যে আমরা জাবেদাটা করব, সেই জাবেদাটা হবে। দ্বিতীয়টা হবে যে আমি যদি কোনো পণ্য যদি কোনো ফেরত আসে আমার কাছে সেটা, এছাড়া আমি যদি বার্তায় কোনো টাকা গ্রহণ করি, এই 3টা বিষয় আমার এখানে আসবে। তাহলে শনাক্তকরণ প্রক্রিয়ার প্রাপ্য হিসাবের মধ্যে যে প্রথম যে স্টেজটা আছে আমরা এখানে যেটা দেখলাম, সেই স্টেজের মধ্যে প্রথমে আমরা এখানে দেখলাম যে শনাক্তকরণ যে প্রক্রিয়া, সেই শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যে এই 3টা আমরা দেখলাম। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবা। এ পর্যায়ে আমরা দেখব দ্বিতীয় স্টেজে কি বলা আছে। আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবা। এ পর্যায়ে আমরা দেখব যে দ্বিতীয় স্টেজে প্রাপ্য হিসাবের কি বলা আছে। সেখানে বলা আছে যে প্রাপ্য হিসাব সমূহের মূল্যায়ন। সেখানে 2 নম্বরে বলা আছে প্রাপ্য হিসাব সমূহের মূল্যায়ন। প্রাপ্য হিসাব সমূহের মূল্যায়ন, যেটাকে বলা হয় ভ্যালু অফ অ্যাকাউন্ট রিসিভেবল। কেমন? অ্যাকাউন্ট রিসিভেবলটা মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব সেই বিষয়টাই আমি তোমাদেরকে দেখাবো। মনে রাখবা, মূল্যায়নের যে বিষয়টা, মূল্যায়নটা বলতে কিভাবে আমি মূল্যায়ন করব, সেই মূল্যায়নের মধ্যে আমরা মনে রাখতে হবে যে এই মূল্যায়ন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি মনে করো যে আমার আর্থিক বিবরণী আমি প্রস্তুত করতে হয়, সেখানে আমি আমার যে বাকিতে আমি যে পণ্যটা বিক্রি করি, সেই পণ্যটা বিক্রি করার ফলে অনেক সময় আমি আমার যে দেনাদারের কাছ থেকে টাকাটা নাও পেতে পারি। কেমন? অনেক সময় আমি টাকাটা
আমি তাদের কাছ থেকে পাই না, বা তারা বিভিন্ন কারণে দেউলিয়া হয়ে যায়, তাদের ব্যবসাটা দেখা গেছে যে তাদের ব্যবসাটা সমস্যা হয়ে যায়, ব্যবসা তারা চালাতে পারে না, বিভিন্ন কারণেই হতে পারে, অনেক কারণে হতে পারে। এই মূল্যায়ন প্রক্রিয়াটা মাধ্যমে আমরা খেয়াল রাখব, দুটো বিষয় খেয়াল রাখব। এই মূল্যায়ন প্রক্রিয়াটা হলো দুইভাবে আমরা এটাকে মূল্যায়ন করব। একটা হলো যে প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, আরেকটা হলো ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা, যেটাকে বলা হয় ডিরেক্ট রাইট অফ মেথড, ডিরেক্ট রাইট অফ মেথড। কেমন? ডিরেক্ট রাইট অফ মেথড। আর এটাকে বলা হয় যে খুবই গুরুত্বপূর্ণ অ্যালাউন্স অর প্রভিশন মেথড। কেমন? অর্থাৎ আমরা মূল্যায়নের বিষয়টা আমরা কোন পর্যায়ে গিয়ে আমরা মূল্যায়ন করব, কোনো কিছুর মূল্যায়নটা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে করা হয়। তার মানে মূল্যায়ন বলতে যেটা এখানে বোঝানো হয়েছে সেটা হলো যে আর্থিক অবস্থার বিবরণীতে এই যে এই প্রাপ্য হিসাব তার অবস্থান কি হবে সেটাই মূলত এখানে বোঝাতে চেয়েছে। অর্থাৎ প্রাপ্য হিসাবটা আমি যার কাছে পণ্যটা বিক্রি করলাম, যার কাছে আমি পণ্য বিক্রি করলাম, আমি মনে করো সাপোজ আমি 1000 টাকার পণ্য বিক্রি করলাম, আমি আমার আর্থিক বিবরণীতে আমার যে সম্পদ, প্রাপ্য হিসাব তো সম্পদ, তো সেই সম্পদটা আমি কোথায় দেখাবো? আমি চলতি সম্পদে দেখাবো। প্রশ্ন হলো আমি যদি 1000 টাকার, আমার যদি 1000 টাকা যদি প্রাপ্য হিসাব যদি আমার যদি 1000 হয়, এই 1000 কি আমি বছর শেষে আমি পূর্ণ টাকাটা পাবো বলে আমি নিশ্চিত? তার মানে আমি যখন এই প্রাপ্য যে 1000 টাকা, এই টাকাটা আমরা জানি যে আমি যদি পণ্য বিক্রয় করি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো প্রাপ্য হিসাব ডেবিট আর হলো বিক্রয় ক্রেডিট। তো সাপোজ আমি 1000 টাকা আমি পাবো, তো এটা কোথায় হয়? এটা হলো আমি আয় বিবরণীতে আমি সেটা দিয়ে দিব। কেমন? আয় বিবরণীতে এটা একটা আয়, প্রাপ্য হিসাব একটা সম্পদ। তো যেহেতু প্রাপ্য হিসাবটা সম্পদ, তাহলে প্রাপ্য হিসাবটা আমার কোথায় যাবে? সেটা যাবে উদ্বৃত্ত পত্রে যাবে। প্রশ্ন হলো আমি যখন মূল্যায়ন বলতে আমি এখানে বোঝানো হয়েছে যে আমি যে পণ্যটা বিক্রি করব, সেই পণ্যটা যে বিক্রি করে 1000 টাকা, আমি হয়তো বিক্রি করলাম, আমি মার্চ মাসে আমি বিক্রি করলাম, আমি মূল্যায়নটা করব আমি ডিসেম্বর 31। সেই ডিসেম্বর 31 আমি যখন আর্থিক বিবরণী করব, আমি কি পূর্ণ টাকাটাই তাদের কাছে পাবো বলে নিশ্চিত? আমি যদি 31 ডিসেম্বরের মধ্যে তার টাকাটা আমি না পাই, তাহলে আমি সেটাকে উদ্বৃত্তপত্র আমি সেটাকে সম্পদে প্রদর্শন করব। কেমন? তো সম্পদে যদি আমি প্রদর্শন করি, তাহলে আমি কি পূর্ণ টাকাটা পাবো কি না, এই জিনিসটাই এখানে মূল্যায়নের কথা বলা আছে। এখানে মূল্যায়ন বলতে আমি মেয়াদ শেষে আমি কি সত্যিই কি এই দেনাদারের থেকে টাকাটা পূর্ণ পাচ্ছি, বা কতটুকু পাচ্ছি, বা কতটুকু আমাকে ব্যালেন্স শিটে বা যেটাকে আমরা আর্থিক বিবরণী সেখানে দেখানো উচিত, সেই বিষয়টাই হলো মূল্যায়ন। আশা করি মূল্যায়নের বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কেমন? তো এই মূল্যায়নটা আমরা বলেছি যে দুটো পদ্ধতির মাধ্যমে আমরা এই মূল্যায়নটা করব। দুটো পদ্ধতির মাধ্যমে মূল্যায়নটা আমরা করব। সেই দুটো পদ্ধতি হলো, একটি পদ্ধতি হলো প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, আরেকটি পদ্ধতি হলো যে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। কেমন? তো আমি তোমাদেরকে আজকে চেষ্টা করব প্রত্যক্ষ অবলোকন পদ্ধতিটা আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝিয়ে দিতে। কেমন? তো আমরা প্রথমে এখানে প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি
প্রত্যক্ষ অবলোপন যে পদ্ধতি আছে সেটা কি, কিভাবে আমি অবলোপন করব। প্রত্যক্ষ অবলোপন জিনিসটা কি, আমাকে আগে জিনিসটা জানতে হবে। অবলোপন হলো যে আমি এই যে একটু আগে আমি বললাম যে আমি যদি বলি আমি বাকিতে পণ্য বিক্রি করলাম, প্রাপ্য হিসাব আমার হলো 1000 টাকা, আর বিক্রয় হলো মনে করো আমার এখানে 1000 টাকা। কেমন অবলোপন বলতে যে এই 1000 টাকা থেকে আমি যদি কোনো টাকা না পাই, না পেলে আমাকে উদ্বৃত্তপত্রে আমি তো দেখাতে হবে, তাই না? তো উদ্বৃত্তপত্রে আমি সেটা কতটুকু দেখাবো, আমি কতটুকু এখান থেকে বাতিল করে দিব, সেটাকেই বলা হয় অবলোপন। তার মানে আমি যেই টাকাটা আমি গ্রহণ করব, আমি তার কাছ থেকে প্রাপ্য হব, আমি যদি বছর শেষে দেখি ডিসেম্বরের 31 তারিখ বা আমার আর্থিক পিরিয়ডের যদি শেষে আমি দেখি যে আমি এখান থেকে এই পরিমাণ টাকাটা আমি না পাই, তাহলে সেটা আমি যতটুকু পাবো না ততটুকুকে আমি বাদ করে দিয়ে বাকিটাকে আমি এখানে দেখাবো, যেটাকে বলা হয় যে সংরক্ষণ নীতি অনুযায়ী যেটা বলা হয় যে সংরক্ষণ নীতি, অর্থাৎ যেটাকে কনজারভেটিভ বলা হয়, যেমন হিসাব বিজ্ঞান নীতিমালায়। অর্থাৎ যে টাকা তুমি পাবা না বলে নিশ্চিত, ওই টাকাটা তুমি এখানে উদ্বৃত্তপত্রে দেখাবা না। তার মানে মনে রাখবা, এই যে আমি মনে করো আমার এখানে উদ্বৃত্তপত্র হলো, উদ্বৃত্তপত্রে বা আর্থিক বিবরণীতে ধরো আমি দেনাদার বা আমি যদি বলি প্রাপ্য হিসাব, মনে করো আমার এখানে আমি 1000 টাকায় কি দেখাবো, 1000 টাকা আমি দেখাবো। এটা কীভাবে দেখাবো? যদি আমি শিওর হই যে পূর্ণ টাকাটা আমি পেয়ে যাব, তাহলে আমি আমার ব্যালেন্স শিটে আমি দেখাবো। যদি আমি এখান থেকে যদি দেখি কোনো টাকা আর পাওয়ার সম্ভাবনা নেই, ধরো আমি এই টাকাটা মনে করো 3 জনের কাছে বিক্রি করলাম, কেমন একজনের কাছে 400, একজনের কাছে 500, আরেকজনের কাছে 100। এই 2 জন দেনাদার আমাকে বলছে তারা টাকাটা দিয়ে দিবে। এই 100 টাকার যেই ব্যক্তি, এই ব্যক্তির আমি আর কোনো হুদিস পাচ্ছি না, সে কোথায় আসছে আমি জানি না, সে আমার কোনো আমি যে টাকাটা তার কাছ থেকে পাবো এরকম কোনো ভরসা আমি আর পাচ্ছি না। তখন আমি এই 100 টাকাকে কি করব? এই 100 টাকাকে আমি হিসাব থেকে বাতিল করে দিতে হবে, কারণ যা আমি নিশ্চিত পাবো না সেটাকে আমি অবলোপন করে দিব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এই পর্যায়ে আমি অবলোপন পদ্ধতিটা, প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি হলো সরাসরি অবলোপন পদ্ধতি। যেমন আমি যদি বলি যে ধরো একটা জাবেদা আছে এখানে, মনে করো আমি লিখলাম যে যেমন আলামিন ট্রেডার্সের নিকট থেকে প্রাপ্য 10,000 টাকার মধ্যে 500 টাকা পাওয়া, 500 টাকা অনাদায়ী, 500 টাকা অনাদায়ী। এটা এভাবেও হতে পারে, আবার বলতে পারি যে আলামিন ট্রেডার্সের নিকট থেকে 500 টাকা যে প্রাপ্য, 500 টাকা অনাদায়ী। অনাদায়ী জিনিসটা কি, আমরা অনাদায়ীটাকে আমরা কিভাবে বলবো? অর্থাৎ মনে রাখতে হবে, এটা অনাদায়ী হলো যে আমি যেই পরিমাণ বিক্রি করব ওই বিক্রির একটা অংশ যদি আমি না পাই, তার মানে আমি আলামিন ট্রেডার্সের নিকট 10,000 টাকার পণ্য বিক্রি করলাম, সে আমাকে 9,000 টাকা দিয়ে 9,000 টাকা আমি তার কাছ থেকে পাবো, 500 টাকা আমি হয়তো তার কাছ থেকে পাবো না। তার মানে আমি আরও একটু সহজ করে দেই যে প্রাপ্য টাকার 500 টাকা অনাদায়ী। এই অনাদায়ী জিনিসটা, অনাদায়ী বা যেটাকে আমরা কুঋণ বলি বা যেটাকে আমরা বলতে পারি কেমন অনাদায়ী। তাহলে অনাদায়ী বিষয়টা হলো বছর শেষে যে পরিমাণ অর্থ আর পাওয়া সম্ভব নয় বলে নিশ্চিত হয়, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা বা অনাদায়ী খরচ। এটা একটা খরচ, অর্থাৎ আমি যাই বিক্রি করলাম এর মধ্য থেকে যদি আমি একটা অংশ যদি আমি না পাই,
যে অংশটা আমি না পাবো আমি 31 ডিসেম্বর বছরের শেষ তারিখে ধরে নিব, ধরো আজকে হলো ডিসেম্বর মনে করো 31, আমি আজকে শিওর হলাম যে এই 500 টাকা আমি আর কি পাচ্ছি না। যেহেতু আমি শিওর হয়ে গেলাম এই 500 টাকা আমি আর পাচ্ছি না, তাহলে এই টাকাটাকে আমি অনাদায়ী হিসাবে ধরব। তাহলে আমি সাধারণ যখন জাবেদাভুক্ত করব, তার মানে আমি জাবেদাভুক্ত করার সময় আমি জাবেদা দিব যে অনাদায়ী পাওনা ডেবিট 500, প্রাপ্য হিসাব ক্রেডিট 500। কেমন? এই পর্যায়ে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করলাম, দেখো তার মানে হলো অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা কখন হবে, হ্যাঁ, কোন পর্যায়ে গিয়ে এটা হবে, এরকম হয় নর্মালি, কখন এরকম হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাচ্ছি, তোমরা একটু দেখো। অর্থাৎ অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট তখনই হবে যখন আমি ধরে নিব এই লোক থেকে আমি আর টাকা পাওয়া সম্ভব নয়, এই লোক থেকে আমি আর টাকা পাবো না, আমি নিশ্চিত হয়ে গেলাম এই লোক থেকে আমি আর টাকা পাবো না। এখন প্রশ্ন, তাহলে প্রাপ্য হিসাব কেন আমি দিব? মনে রাখবা, সরাসরি অবলোপন পদ্ধতি বলতে, সরাসরি অবলোপন বলতে বোঝানো হয়েছে আমি সরাসরি প্রাপ্য হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম। কারণ হলো আমার ধরো নর্মালি আমার মনে করো প্রাপ্য হিসাব আছে, মনে করো আমার 1 লক্ষ টাকা, আর বিক্রয় আছে আমার এই মনে করো 1 লক্ষ টাকা। কেমন? এই টাকা থেকে যদি আমি কোনো টাকা না পাই সেটাকে আমি বলবো অনাদায়ী। প্রত্যক্ষ পদ্ধতির মানে হলো যদি আমি টাকাটা একেবারে না পাই, সরাসরি আমি এই প্রাপ্য হিসাবের টাকাটাকে আমি ক্রেডিট করে আমার হিসাব থেকে আমি সেটাকে আউট করে দিব, বাতিল করে দিব, অবলোপন করে দিব, আমি মুছে দিব। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তার মানে প্রত্যক্ষ পদ্ধতির, তাহলে কেন এটা সরাসরি কেন বাতিল হয়? প্রত্যক্ষ পদ্ধতি হলো যে মনে করো যখন পণ্য বিক্রি করা হয়, তখন বিক্রি করা হলে খেয়াল রাখবা নিশ্চিত হয় না যে সে এই পণ্যের টাকাটা আর পাওয়া যাবে বলে সে শিওর হয় না, মানে সে তাকে বিশ্বাস করে, তাকে কোনো সন্দেহ করে না, তার কাছ থেকে টাকাটা পাবে বলে এটা নিশ্চিত হয়, তখনই এটাকে এই প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি বলে। তার মানে প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি হলো যখন সরাসরি যে টাকা না পাওয়া যায়, একদিকে টাকাটা খরচ, অনাদায়ী পাওনা, বা এটাকে কখনো কুঋণ বলা হয়। কুঋণ মানে যে পরিমাণ টাকা আর পাওয়া যাবে না। প্রাপ্য হিসাবকে ক্রেডিট করা মানে এই 1 লক্ষ টাকা থেকে প্রাপ্য হিসাবকে এই যে 500 টাকাকে বাতিল করে দেওয়া হয়, এবং উদ্বৃত্তপত্রে গিয়ে সেটা কি করা হয়, দেখো আর্থিক অবস্থার বিবরণীতে সেখানে সম্পদ পাশে প্রাপ্য হিসাব 1 লক্ষ থেকে 500 টাকা বিয়োগ করে 99,500 টাকা দেখানো হয়। এটাকেই বলা হয় যে প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি। অর্থাৎ প্রত্যক্ষ অবলোপন পদ্ধতিটা হলো যখন সরাসরি প্রাপ্য হিসাবটা ক্রেডিট হয়, সাধারণ জাবেদা এবং অনাদায়ী পাওনা ডেবিট হয়। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই ক্লাসের নিচে যে তোমার কমেন্ট অপশন আছে সেখানে তোমরা কমেন্ট করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এছাড়াও তোমরা অবশ্যই আমার ক্লাসটা যদি দেখো, সেখানে এই ক্লাসগুলা তোমাদের ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং, ফিন্যান্স অনেকগুলো অধ্যায় তোমরা ইউটিউবে পাবা, সেই ইউটিউব থেকে তোমরা নিতে পারবা। আমি ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, সেখানে আমি তোমাদের মেসেঞ্জারেই দিয়ে দিব। তারপর আমি লিখে দিচ্ছি এখানে যে ওয়াসিম FGC নামে তোমরা এখানে পাবা। তো আশা করি এই নামে যদি চার্জ দাও তোমরা পাবা, এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো অধ্যায় পাবা। সেই অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে অনেকগুলো অধ্যায় সেখানে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবা। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা, এবং পরবর্তীতে আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে
এই অবলোপন বা প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে একটা অঙ্কের মাধ্যমে দেখাবো কিভাবে সেটা সমাধান করে। তার পরবর্তীতে আমি দুইটা ক্লাস এটা নিব। এইভাবে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। অশুদ্ধি সংশোধনটা আমরা যেভাবে করছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।